हरिः ओम्। ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। रसमयी सुतं देवं कूलचन्द्रस्तनयं विजयकिरणं वन्दे सरोजप्राणवल्लभम्। গ্রন্থ দরবেশ দরবার প্রথম খণ্ড থেকে পাঠ। 1308 সালের 2রা আষাঢ় মাদ্রাজ পৌঁছালেন কিরণচন্দ্র। রামস্বামীর ছত্রে আশ্রয় নিলেন। এই প্রথম ইলেকট্রিক ট্রাম গাড়ি দেখতে পেলেন তিনি। সারাদিন ঘুরে মাদ্রাজের বাজার, চিড়িয়াখানা, ময়দান, গভর্নমেন্ট হাউস ও ফোর্ট ইত্যাদি দেখে বেড়ালেন সকলে। ওই দিন মাদ্রাজেই কাটল। 3রা আষাঢ় মাদ্রাজের বিচ স্টেশন থেকে বিকেল 6টায় ট্রেন ধরে আবার যাত্রা আরম্ভ হল। সারা রাত ট্রেনেই কাটল। 1308 সালের 4ঠা আষাঢ় বেজওয়াদা এসে ট্রেন থেকে নামলেন সবাই। পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এখানে হঠাৎ কিরণচন্দ্রের কেমন যেন সব ওলটপালট হয়ে গেল। তার পূর্বজন্মের স্মৃতি হঠাৎ তার মনে জেগে উঠল। বেজওয়াদা যেন তার কত চেনা। স্টেশনের কাছে পাহাড়। তার মনে পড়ল ওই পাহাড়ের অপর ধারে একটা গোঁফা আছে এবং সেই গোঁফায় তার আসন ছিল, পাথরের আসন। কিরণচন্দ্র তাঁর সেই পূর্বজন্মের স্মৃতি ও পূর্বজন্মের স্থানের কথা বলতে তাঁর সঙ্গীদের মধ্যে অমৃতলাল এবং অন্য একজন পাহাড়ের অন্য ধারে গিয়ে দেখে এলেন যে কিরণচন্দ্রের বর্ণনা মাফিক সত্যিই গুহা রয়েছে এবং গুহার ভিতরে আসন রয়েছে। কিরণচন্দ্র পূর্বজন্মে ফকির ছিলেন এবং ওই গুহার আসনে ভজন করতেন। দেহত্যাগের কয়েকদিন আগে 1353 সালের 9ই আষাঢ় দরবেশজি বলেছিলেন যে তিনি আগের জন্মে ফকির ছিলেন এবং তাঁর সেই জন্মের ভজনস্থানে এখনও মেলা হয়, স্মরণোৎসব হয়। কিরণচন্দ্রের এই বেজওয়াদা ভ্রমণ পর্বটি বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। সাধকের জীবনে পূর্বজন্মের স্মৃতি মনে পড়া মোটেই বিচিত্র নয়, কিন্তু সাধনে একটা বিশেষ অবস্থায় না পৌঁছালে এ ধরনের স্মৃতি নানা বিপত্তির কারণ হয়ে দেখা দিতে পারে। সাধন মার্গে একটা বিশেষ ভূমিতে উত্তরণের পরই কিরণচন্দ্র নিজের পূর্বজন্মের কথা নিজের সরাসরি অভিজ্ঞতার দ্বারা জানতে পারলেন। এ কথাও হয়তো বলা যায় যে শুধু এ অভিনব অভিজ্ঞতা অর্জন করবার জন্যই তাঁর এবারকার তীর্থযাত্রা। কেননা স্টিমার পথে এই ফেরত যাত্রার ব্যবস্থা না ঘটলে তাদের বেজওয়াদা আসা হয়তো হয়ে উঠত না এবং রামেশ্বর থেকে রওনা হয়ে খাড়িতে পৌঁছাবার আগে পর্যন্ত স্টিমারে করে অন্য পথে ফিরে আসার পরিকল্পনা কিরণচন্দ্র বা তাঁর সঙ্গীদের ছিল না। বেজওয়াদার ঘটনায় কিরণচন্দ্র পুরী ধামে তাঁর সম্বন্ধে গোসাইজির যে ভবিষ্যৎবাণী ছিল, কিরণচন্দ্রকে আবার ফকির হতে হবে, সে বিষয়েও নিশ্চয়ই নিঃসংশয় হলেন। তবে কিরণচন্দ্রের এবারে ফকির সাজার এখনো অনেক দেরি আছে। তিনি গোসাইজির অপরূপ শ্রী গুরুরূপ দেখেছেন। তাঁর তো এমনি এমনি ফকির হওয়া চলবে না। ভবন বন সমান বোধ না হওয়া পর্যন্ত ফকিরের সাজের জন্য তাকে অপেক্ষা করতে হবে। নিরাপদ ভূমিতে আরূঢ় নিশ্চিন্ত কিরণচন্দ্র তাই নির্ভাবনায় ভবিষ্যতের দিকে পা চালিয়ে এগিয়ে চললেন। তাঁর ধর্মলাভ হয়ে গেছে, তাই তাঁর ধৈর্যেরও কোনো অভাব নেই। সাধকের জীবনে পূর্বজন্মের কথা জানার কোনো অবশ্য প্রয়োজনীয়তা নেই।
তবে কারোর কারোর হয়তো সাধনের কোনো বিশেষ অধ্যায়ে পূর্বজন্মের বিবরণ জানা বা তার আভাস পাওয়া কল্যাণদায়ক হয়ে থাকে। দরবেশজি তার নিজের শিষ্য শিষ্যাদের কাউকে কোনো বিশেষ প্রয়োজনে তার পূর্বজন্মের কথা কখনো সুস্পষ্টভাবে, কখনো বা ইঙ্গিতে বলেছেন। দরবেশ দর্শনের 12/6 নম্বর পত্রাংশে তিনি স্বপ্নের ব্যাখ্যা প্রসঙ্গে শিষ্য সুরেন্দ্রনাথ বিশ্বাসকে তার পূর্বজন্মের কথা বলেছিলেন। সবচেয়ে উল্লেখ্য পত্রাংশ হল 20/18 নম্বর একটি। এটিতে দরবেশজি শিষ্য শান্তিরঞ্জন সেনগুপ্তকে তাঁর পূর্বজন্ম সম্বন্ধে একটু বিস্তারিতভাবেই শুনিয়েছেন। এই পত্রাংশটির পেছনের কাহিনীটি এখানে উল্লেখ করলে দরবেশজির বক্তব্যের পুরো তাৎপর্য বোঝা যাবে। শান্তিরঞ্জন সেনগুপ্ত দরবেশজির অন্যতম শিষ্য নরেশচন্দ্র সেনের ছোট ভাই। নরেশ দানাপুরে রেলওয়েতে চাকরি করতেন। শান্তিও সেখানে তাঁর সঙ্গে থেকে রেল স্টেশনে টেলিগ্রাফ সিগন্যালারের কাজ করতেন। নরেশ বদলি হয়ে কলকাতার হেড অফিসে চলে এলেন। শান্তি তার কর্মস্থল দানাপুরেই রয়ে গেলেন। নরেশকে এত ভালোবাসতেন শান্তি যে 1352 সালে চাকুরিতে ইস্তফা দিয়ে কলকাতায় নরেশের কাছে চলে এলেন। দাদাকে ছেড়ে অন্যত্র থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। কলকাতায় শীতলাতলা লেনের বাসা বাড়িতে নরেশের কাছে এলেন শান্তি, কিন্তু তার ধরন ধারণ কেমন যেন অস্বাভাবিক। শান্তি সব সময় কম্বলের বহির্বাস পরে থাকতেন, প্রায়ই আসনে বসে সাধন করতেন। বাসা বাড়ির 3 তলায় 2খানা ঘর নরেশের। ঘরের সামনে একখানি ঝুল বারান্দা, বারান্দার পরে লোহার শিকের অল্প উঁচু রেলিং। রেলিং টপকে ওপারে একখানা পা রাখার মতো কার্নিশ, তারপরই ফাঁকা। সেখান থেকে পড়লে একেবারে 1 তলার বাঁধানো উঠান। একদিন রাত্রে, রাত প্রায় 12টা, নরেশ একখানা ঘরে ঘুমিয়ে আছেন, অন্য ঘরটিতে শান্তিও ঘুমিয়ে। শান্তির ঠিক পাশেই বিছানা করে শোয়ে নরেশের মাস্তুতো ভাই দরবেশজি শিষ্য নন্তু। নন্তু কলেজের পড়াশুনো সেরে সেই রাত 12টায় শুয়ে পড়বে বলে আলো নিভিয়ে বিছানায় বসে একটু নাম করে নিচ্ছেন। কারোরই মশারি নেই, হাওয়া আসছে বলে ঘরের দরজাটা হাঁ করে খোলা। সেই সময় হঠাৎ ঘুমন্ত শান্তি তড়াক করে বিছানায় উঠে বসলেন। কারোর উপরে যেন রাগ করে চেঁচিয়ে উঠলেন এবং চক্ষের নিমেষে খোলা দরজা দিয়ে ঝুল বারান্দায় গিয়ে রেলিং টপকে কার্নিশের উপরে দাঁড়ালেন। কিছু চিন্তা করার অবকাশ না পেয়েই নন্তুও যেন সম্মোহিতের মতো শান্তির পেছন পেছন বেরিয়ে এসে বারান্দায় ছাদের একটা লোহার রড ও কার্নিশে দাঁড়ানো শান্তিকে একসঙ্গে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন। শান্তির তখন চোখ বোঝা। স্বপ্নের ঘোরে মানুষ যেমন হেঁটে বেড়ায় তেমন। নরেশ উঠে এলেন, শান্তিকে আস্তে আস্তে ঘরে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করায় তিনি বললেন যে কালী ঠাকুর নরেশকে মারতে এসেছেন দেখে তিনি কালীকে তাড়া করে নিয়ে গেছিলেন। এতদিন শান্তির একটু অস্বাভাবিক ভাবভঙ্গি অস্বস্তিকর হলেও ভয়ের কারণ ঘটেনি। এই ঘটনার পর নরেশ ও নন্তু দুজনেই ওর জন্য বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাদের পীড়াপিড়িতে শান্তি তার সে সময়কার মানসিক সব অবস্থা এবং বিচিত্র সমস্ত স্বপ্নের কথা জানিয়ে দরবেশজিকে দীর্ঘ এক পত্র দিলেন। একটি স্বপ্ন ছিল যে শান্তি যেন দরবেশজিকে কাঁধে নিয়ে আফ্রিকার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন। শান্তির এই চিঠির উত্তরেই দরবেশজি পূর্বোক্ত চিঠিতে তাঁর পূর্বজন্ম সম্বন্ধে লেখেন। দরবেশজির চিঠি পাওয়ার পর আস্তে আস্তে শান্তির জীবনযাত্রা স্বাভাবিক ও
স্বচ্ছন্দ হতে থাকে। তিনি আবার নতুন করে চাকুরি নিয়ে সুস্থ জীবনে ফিরে আসেন। এ প্রসঙ্গে দরবেশজি যাদের দেহে থাকার সময়েই পূর্বজন্মের কথা জানিয়েছিলেন, এমন কজনের কথা আলোচিত হল। কোনো কোনো শিষ্য শিষ্যার দেহত্যাগের পর তাদের পূর্বজন্মের কথা দরবেশজি উল্লেখ করেছেন, কিন্তু তার প্রয়োজনীয়তা আলাদা। দেহধারীকে তার পূর্বজন্মের কথা শোনানোর মধ্যে অবশ্যই বিশেষ তাৎপর্য থাকে, এবং যাঁদের তা বলা হয় তাঁরাই এর উপকারিতা বুঝতে পারেন। দরবেশজির মুখে শোনা ছাড়া ও সাধনের বিশেষ স্তরে পূর্বজন্মের স্মৃতি জাগরুক হওয়াও দরবেশজির শিষ্য শিষ্যদের পক্ষে মোটেই বিচিত্র নয়। তবে সঙ্গত কারণেই তারা এই তথ্য প্রকাশ করে বলবেন না, অন্যের জানারও তাই কোনো উপায় থাকে না। জয় জয় দরবেশজি, জয় গোসাই, প্রণাম।